চলতি বছরের 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। দায়িত্ব গ্রহণের আগে থেকে ভোট পাওয়ার উদ্দেশ্যে নানামুখী অবাস্তব সব প্রতিশ্রুতি দিয়েছিল তারেক রহমান। তবে এসব প্রতিশ্রুতির ছিটেফোঁটাও বাস্তবায়ন করতে পারেনি দলটি। উল্টো দেশব্যাপী একের পর এক ঘটে চলা নানা বিশৃঙ্খলার কারণে মানুষ বলতে বাধ্য হচ্ছে বিএনপির দ্বারা দেশ পরিচালনা করা সম্ভব নয়। সম্প্রতি দলটির ক্ষমতায় আসার 100 দিন পূর্ণ হয়েছে। এই 100 দিনে দলটির কি সমস্যার মুখোমুখি হয়েছে, কে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন আর কে কি বাস্তবায়ন করলেন, চলুন একে একে দেখে নেই। নাম্বার 1, সড়কে বিশৃঙ্খলা। ডক্টর ইউনূসের সময় যে কটি ঈদ এসেছিল তার সবকটি ছিল স্বস্তির এবং যানজট মুক্ত। তবে তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই সড়কে নতুন করে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অভাবনীয় যানজট আর সড়কে মৃত্যুর মিছিল ক্রমেই এই সরকারের উপর বিতৃষ্ণা এসে যাচ্ছে সাধারণ মানুষের। গত রোজার ঈদে শত শত মানুষ প্রাণ হারিয়েছে, যা স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ মরার এবারের কোরবানির ঈদেরও একই চিত্র। এর মাঝে সড়ক পরিবহন মন্ত্রী রবিউলের উদ্ভট কথাবার্তা তো ছিলই, তবে সরকারের পক্ষ থেকে কোরবানির ঈদে মন্ত্রীকে কথা বলতে বারণ করা হয়েছে। নাম্বার 2, বিদ্যুৎ স্টকের চাপ। বিএনপি সরকারের আমলে দেশের বিদ্যুতের যে ঘাটতি দেখা গেছে তা গত এক যুগেও দেখা যায়নি। এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরপরই বিদ্যুতের দাম বাড়াতে বিতরণ প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবে ব্যবসায়ী ও শিল্পপতিদের মাঝে উদ্বেগ আরও ছড়িয়ে পড়ে। উদ্যোক্তারা বলছেন, এবছরই জ্বালানি পরিবহন ও শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন খাতে খরচ বেড়েছে। এমন অবস্থায় বিদ্যুতের দাম বাড়ালে রুগ্ন হয়ে পড়বে অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। এদিকে খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে 1 টাকা 25 পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি। তবে এই সময় বিদ্যুতের দাম বাড়াতে গেলে দেশে নতুন করে সরকার পতনের আন্দোলনও শুরু হতে পারে। যেখানে গ্রামগঞ্জে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, সেখানে নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টি সরকারকে চরম সমালোচনার মুখে ফেলছে। নাম্বার 3, অস্বাভাবিক হারে ভ্যাট বৃদ্ধি। ক্ষমতায় আসতে লোভী বাঙালিদের সেন্টিমেন্ট নিয়ে দারুণ এক গেম খেলেন তারেক রহমান। প্রতিশ্রুতি দেন ফ্যামিলি কার্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্ডের। এখন এই কার্ড বাস্তবায়ন করতে গিয়ে নগদ অর্থের চরম সংকট দেখা দিয়েছে। ফলে বিএনপি সরকার একের পর এক ভ্যাট বৃদ্ধি করে চলছে, যা মধ্যবিত্তকে পথে বসিয়ে দিচ্ছে। সর্বশেষ তারেক রহমান ফ্রিল্যান্সারদের উপরও ভ্যাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এমনকি বাইকের ওপর রেমিটেন্সের উপর 7.5% কর দিতে হবে, যা সরাসরি ব্যাংক থেকে কেটে নিবে বলে জানা যাচ্ছে। এইসব সিদ্ধান্ত প্রমাণ করে বিএনপি পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। আগামীতে খুব শীঘ্রই রেমিটেন্স শাটডাউন থেকে শুরু করে যে কোনো সময় সরকার পতনের ডাক দিতে পারে সাধারণ জনগণ। নাম্বার 4, জ্বালানি থেকে সংকটের শুরু। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয়ী হওয়ার পর জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি হয়। এই সময় পেট্রোল পাম্পগুলোর সামনে যানবাহনের লম্বা লাইন দেখা যায়। তবে এই সমস্যা সরকার প্রয়োজনীয় তেল থাকার পরেও সমাধান করতে পারেনি, কারণ জ্বালানি তেল চলে যায় সিন্ডিকেটের হাতে। এর মধ্যে আবার বাড়িয়ে দেওয়া হয় তেলের দাম, যার প্রভাব পড়েছে গোটা দেশে। নাম্বার 5, শৃঙ্খলা ফিরছে না ব্যাংকিং সেক্টরে। আওয়ামী লীগ সরকারের সময় থেকেই দেশের ব্যাংকিং খাতের দুর্নীতি নিয়ে নানা আলোচনা ছিল। অর্থ পাচারের অভিযোগ উঠেছে বিভিন্ন নেতার বিরুদ্ধে। নিয়ম বহির্ভূতভাবে সরকার পছন্দের লোকদের শীর্ষ পদে বসানো ছিল স্বাভাবিক ঘটনা। তবে এই প্রবণতা বর্তমান সরকারের সময় বিরাজমান বলে অনেকেই মনে করছেন। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা বলেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের 12 দিনের মাথায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের জায়গায় একজন ব্যবসায়ীকে নিয়োগ, একীভূত 5 ইসলামী ব্যাংকের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নিতে পারা এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে না পারা সহ নানা কারণে হতাশা দেখা যায় গ্রাহকদের মাঝে। এ বিষয়ে সরকার রোডম্যাপ না দিতে পারলে এক ধরনের শঙ্কা তৈরি হতে পারে। নাম্বার 6, ভাবাচ্ছে আইন শৃঙ্খলা। অন্তর্বর্তী সরকারের সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনা সমালোচনা ছিল। বিশেষ করে সারা দেশে মব ভায়োলেন্স নিয়ে তীব্র সমালোচনা রয়েছে তখন থেকেই। রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন হবে বলেই মনে করা হয়েছিল। কিন্তু সরকারের গত 100 দিনে দেশে আইন শৃঙ্খলার দৃশ্যমান উন্নতি হয়নি। তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের উপর হামলা ও মবের ঘটনা ঘটেছে অহরহ। সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে জোরপূর্বক কোনো নির্যাতনের ঘটনা। এই ঘটনা প্রতিদিন বাড়ছে, যার বেশিরভাগ ক্ষেত্রে ভুক্তভোগী ছোটরা। নাম্বার 7,
হামে শিশু মৃত্যু বেড়েই চলছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর সবচেয়ে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে হামে মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ গত 24 মের হিসাব মতে 70 দিনে হামে মৃত্যু হয়েছে 582 জনের। তবে বাস্তবে এই সংখ্যা হাজারের ওপরে। সঠিক চিকিৎসার অভাব ও সমন্বয়হীনতার কারণে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, সাবেক অন্তর্বর্তী সরকার এ নিয়ে তেমন উদ্যোগ নিতে পারেনি। এটাকে দায় এড়ানোর প্রবণতা হিসেবে দেখছেন অনেকে। এছাড়া হামসহ অন্যান্য প্রয়োজনীয় টিকা কেনার জন্য নতুন করে 600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে এত কিছুর পরও শিশু মৃত্যুর মিছিল বাড়ছে, এটিও সরকারকে ভাবিয়ে তুলছে। নাম্বার 8, ঋণের চাপ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সর্বশেষ আর্টিকেল 4 কনসালটেশন রিপোর্ট অনুযায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়ায় $188.79 বিলিয়ন, যা দেশের মোট দেশজ উৎপাদনের 41% সমান। আগের অর্থ বছরে এই হার 39% ছিল বলে জানা গেছে। অন্যতম বড় ঋণদাতা সংস্থা IMF তাদের ঋণ স্থায়িত্ব বিশ্লেষণে বাংলাদেশকে কম ঝুঁকিপূর্ণ দেশ থেকে মাঝারি ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় স্থান দিয়েছে। ঋণের পরিমাণ বৃদ্ধি, জিডিপির তুলনায় ঋণ পরিশোধের চাপ, রপ্তানি আয় ও রাজস্ব আদায়ের দুর্বল অবস্থার ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়েছে। তবে বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্য এই ঋণ পরিশোধের চাপ বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। সরকার এখন তাদের প্রথম বাজেট প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। সামনে কি হতে পারে তা নিয়েও শঙ্কার কথা তুলে ধরছেন কেউ কেউ। নাম্বার 9, শিক্ষাঙ্গন নিয়ে চিন্তার ভাঁজ। শিক্ষামন্ত্রী হয়েছেন মিলন স্যার। সম্প্রতি তার জোকারি বেড়েছে কয়েক গুণ। তাকে নিয়ে সবাই এখন ট্রল করছে। বিগত 1.5 বছরে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোটামুটি শান্ত ছিল। তবে গত 21 এপ্রিল চট্টগ্রাম সিটি কলেজের দেয়ালে গ্রাফিতে অঙ্কন নিয়ে বিতর্ক থেকে সহিংসতায় জড়িয়ে পড়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। এর জেরে ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ প্রায় প্রতিটি সর্বোচ্চ বিদ্যাপীঠে সহিংসতা ছড়িয়ে পড়ে। এসব ঘটনা ধারালো অস্ত্রেরও ব্যবহার হয়। আহত হন অনেক শিক্ষার্থী। নাম্বার 10, ফুটপাত দখলমুক্ত করা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। মানুষের চলাচল স্বাভাবিক করতে সরকার শুরুতেই নানা উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে গুলিস্তান, রাজধানী সহ বিভিন্ন এলাকায় কয়েক দফা অভিযান চালানো হয়, কিন্তু অভিযোগ ওঠে একটি পক্ষ আর্থিক সুবিধার বিনিময়ে আবার তাদের বসিয়ে দিচ্ছে। অপরদিকে AI ক্যামেরা বসানোর কারণে রাজধানীর 2-1টি সড়কে শৃঙ্খলা ফিরে এলেও যানজট আগের মতোই আছে। আর দ্রব্যমূল্যের পাগলা ঘোরা নিয়েও সাধারণ মানুষের মাঝে এক ধরনের নাভিশ্বাস তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শক, বিএনপি সরকারকে আপনি সর্বক্ষেত্রে 10-এর মধ্যে কত দেবেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের সমর্থন আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। আমাদের চ্যানেলে এমন আরও বিশ্লেষণধর্মী ও তথ্যবহুল ভিডিও পেতে নিয়মিত আপলোড করা হয়। আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।